নমস্কার, প্রাইম ডেস্কের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পীযূষ। আপনারা দেখছেন নিউজ নাও। শুরু করছে এই মুহূর্তের বিস্তারিত সংবাদ। রাজ্যে উদ্বেগজনকভাবে বাড়ছে এইচআইভি এইডস সংক্রমণ। এক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা। 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবসের প্রাক্কালে রাজ্যবাসীর উদ্দেশ্যে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরা এইচআইভি আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে, যা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সামনে দেখা দিয়েছে নতুন চ্যালেঞ্জ হিসেবে। সরকারি নথি অনুযায়ী 2015 সালে যেখানে সংক্রমণের হার ছিল মাত্র 0.23%, 2023-24 সালে তা লাফিয়ে পৌঁছেছে 1.2%। বিশেষত মাধ্যমে মাদক গ্রহণকারী ব্যক্তি এবং যৌনকর্মীদের মধ্যে সবচেয়ে দ্রুত ছড়াচ্ছে এই ভাইরাস। এখান থেকে ব্রিজ পপুলেশনের মাধ্যমে সাধারণ জনগণের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবসের প্রাক্কালে এইডস নির্মূলে দায়বদ্ধতা নিয়ে কাজ করছে রাজ্য সরকার বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। নমস্কার। প্রতি বছর 1 ডিসেম্বর সারা পৃথিবী জুড়ে পালিত হয় বিশ্ব এইডস দিবস। আমাদের দেশ এবং রাজ্যেও প্রতি বছর এই দিনটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে। রাজ্যের সংশ্লিষ্ট কয়েকটি সরকারি দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান এবং নানা পেশায় নাগরিকদের মননশীল অংশগ্রহণে এই দিবসটি পালিত হয়। এই বছর দিবসটি উদযাপনের মূল বিষয় হল ওভারকামিং ডিসরাপশন, ট্রান্সফর্মিং দ্য এইডস রেসপন্স। রাজ্য সরকার এইডস সংক্রমণ প্রতিরোধে এবং এর বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির দায়বদ্ধতার সাথে কাজ করছে। সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে আমাদের রাজ্যকে এইচআইভি এইডস আক্রান্ত রোগীদের পরিষেবা প্রদানে সাফল্যের স্বীকৃতিতে পুরস্কার করা হয়েছে। আমরা সর্বতোভাবে আমাদের রাজ্যের এইচআইভি আক্রান্ত রোগীদের পরিষেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ। এই রোগ যে করে হোক নির্মূল করতে হবে। এইচআইভি জীবাণু এবং পাশাপাশি এইডস রোগ সম্পর্কে রাজ্যের জনগণকে সচেতন করাই এই দিবস পালন করার মূল লক্ষ্য। এইচআইভি সংক্রমণের এই ঊর্ধ্বগামী ধারার প্রেক্ষিতে পরিসংখ্যান জমা দিতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল ত্রিপুরা উচ্চ আদালত। আদালত বিশেষ করে তরুণদের মধ্যে সংক্রমণের হার বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আদালতের নথিতে উল্লেখ রয়েছে 2025 সালের মে মাস পর্যন্ত ত্রিপুরা ইতিমধ্যেই 5,000-এরও বেশি এইচআইভি আক্রান্তের মামলা রেকর্ড হয়েছে। গড়ে প্রতি মাসে প্রায় 120টি নতুন মামলা সামনে আসছে, যা পরিস্থিতির গভীরতা আরও স্পষ্ট করে। এই অবস্থায় রোগ প্রতিরোধ ও সচেতনতা বাড়াতে সরকারি পর্যায়ে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি সংস্থার আইসিটিসি পরীক্ষা কেন্দ্র ও ওপিওয়েড সাবস্টিটিউশন থেরাপি কেন্দ্রের পরিধি বাড়ানোর পাশাপাশি স্কুল, কলেজ, গ্রামাঞ্চল ও ঝুঁকিপূর্ণ বৃত্তে সচেতনতা প্রচার চলছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এইচআইভি সংক্রমণ রোধ করা বা এইডস রোগ প্রতিরোধ করার মূল অস্ত্রই হল সচেতনতা। আক্রান্ত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত যৌন সংসর্গ, শরীরে অপরীক্ষিত রক্ত ব্যবহার, একই সূচের বহুজনের ব্যবহার, নেশা গ্রহণ এবং আক্রান্ত মা থেকে শিশু, মূলত এই 4টি কারণে এইচআইভি জীবাণু শরীরে প্রবেশ করতে পারে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বিভিন্ন নীতি নির্দেশিকা মেনে জেলা, মহকুমা, ব্লক স্তর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগ গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, বিদ্যালয় স্তরে নানাবিধ কর্মসূচি পালিত হচ্ছে। বিভিন্ন সরকারি দপ্তর ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সার্বিক অংশগ্রহণের মাধ্যমে এই রোগ নিরাময়ের চেষ্টা চালিয়ে যাওয়া আমাদের দায়িত্ব। শিরাপথে মাদক ব্যবহারের ফলে যেভাবে আমাদের রাজ্যে এইচআইভি ছড়াচ্ছে, তা থেকে নিজেকে এবং পরিচিত সকলকে দূরে সরিয়ে রাখতে হবে। বাঁচাতে হবে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের। নেশামুক্ত রাজ্য গঠনে সকলকে এগিয়ে আসতে হবে। যিনি বা যারা শরীরে এই রোগ নিয়ে বেঁচে আছেন, তাদের প্রত্যেকের পাশে থেকে সমাজকে গঠনমূলক বার্তা দেওয়াই হবে দিবসটি পালন করার অন্যতম প্রধান লক্ষ্য। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর সহ অন্যান্য বিভিন্ন সরকারি দপ্তর, বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠান যারা দায়বদ্ধতা নিয়ে এই রোগ প্রতিরোধের জন্য কাজ করেন, আমি তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা আগামীতে এই জীবাণুর সঙ্গে লড়াই করে তাকে পরাস্ত করতে পারব। এইচআইভি এইডস প্রতিরোধে ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর মধ্যে
পরামর্শ দান, রক্ত পরীক্ষা এবং চিকিৎসার সঙ্গে সংযোগ বাড়াতে একাধিক মাঠ পর্যায়ের কর্মসূচি নেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এইসব কার্যক্রমে সামগ্রিক সাফল্যের জন্য জাতীয় পর্যায়ে সেরা পারফর্মিং স্টেট সম্মান অর্জন করেছে ত্রিপুরা। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এইচআইভি বিস্তারের অন্যতম বড় কারণ মাদকাসক্তি। ইনজেকশনের মাধ্যমে নেশা করা যাদের মধ্যে বাড়ছে, সংক্রমণের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকি তাদেরই। এই প্রেক্ষাপটে নেশা মুক্তির প্রচার, পুনর্বাসন এবং আচরণগত পরিবর্তনের উপর আরও জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মাদাই বিধানসভার ৩৫ নম্বর বুথে রবিবার অনুষ্ঠিত হল প্রধানমন্ত্রীর রেডিও কার্যক্রম মন কি বাত অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই কর্মসূচিকে কেন্দ্র করে মাদাই বিধানসভার বুথ ভিত্তিক কর্মী এবং সাধারণ মানুষের মধ্যে লক্ষ্য করা যায় উৎসাহ। এই অনুষ্ঠান শুধু একটি সম্প্রচার নয়, বরং এটি জনগণের সঙ্গে সরকারের সংযোগ আরো জোরদার করার একটি সফল মাধ্যম বলে এদিন জানিয়েছে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এর মধ্য দিয়ে অনেক কিছু শেখার আছে এবং সমাজ উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। ১২৮তম মন কি বাত অনুষ্ঠান আজকে এই বুথে এবং আজকে মান্দাই ৩৫ নম্বর বুথে মান্দাই মণ্ডলে এসেছি এবং মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেব। প্রতি মন কি বাত অনুষ্ঠানে এত সুন্দর সুন্দর উনি বিষয় আমাদের সামনে রাখেন, মনে হয় শুধু ভারতবর্ষ না সারা পৃথিবী যেন একটা জায়গায় চলে আসে। এত সুন্দর সুন্দর জিনিস আমরা শুনতে পাই, জানতে পারি এবং পাশাপাশি মন কি বাত ওনার যে মনের যে বিষয়, যেগুলোর মাধ্যমে আমাদের কিন্তু অনেক কিছু শিক্ষাও কিন্তু উনি দেন। তো আজকে মান্দায় আমি এসেছি, এর আগেও এসেছি, আমি কয়েকবারই এসেছি এখানে। তো এখানে জনজাতি এলাকা বিশেষ করে, তো জনজাতি গোষ্ঠীর ওরা সবাই এসছে এখানে এবং তারও শুনলো এবং আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীজিকে শুনলাম, বুঝলাম। আগামী দিনও যে প্রতি লাস্ট মাসের রোববার আমরা শুনবার জন্য অধীর আগ্রহে আমরা অপেক্ষা করব। ধন্যবাদ। বরদোয়ালিতে নতুন মন্ডল কমিটি গঠনের পর প্রথমবার মন্ডল অফিসে গেলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ও পরিদর্শনের মাধ্যমে স্থানীয় পার্টি কার্যক্রমকে আরো শক্তিশালী করার সংকল্প ব্যক্ত করেছেন তিনি। বিজেপিতে পদাধিকার এবং বা রাজনৈতিক অবস্থান নয়, যোগ্যতা ও দায়িত্বের প্রতি গুরুত্ব দেওয়া হয় বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নিজ বরদোয়ালি বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক দৃশ্যপট সম্প্রতি নতুন মোড় নিল যখন গঠিত হয় বিজেপির মণ্ডলের নতুন কমিটি। নতুন এই কমিটি গঠন হওয়ার পর রবিবার প্রথমবারের মতো এই মণ্ডল অফিসে গেলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুধু আনুষ্ঠানিকতার অংশ নয়, বরং একটি সাংগঠনিক সংকেত বহন করে তার এই উপস্থিতি। কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে কার্যকরী প্রশাসনিক কাঠামো ও মণ্ডল স্তরে পার্টির কার্যক্রমকে আরও শক্তিশালী করার দিক নির্দেশনা দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ভারতীয় জনতা পার্টিতে কার্যকর্তারাই মুখ্য, পদাধিকার বা রাজনৈতিক অবস্থানের প্রাধান্য নেই বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। কি নিয়ে মানে এটা তো আমার মণ্ডল, ঠিক না, আমাদের মণ্ডল। এখানে তো সবসময় ইচ্ছা হয় আসা, হঠাৎ করে মনে হলো যে আজকে রোববারে আসলে এখানে যানজটটা কম হবে, অন্যদের ডিস্টার্বও কম হবে। ইচ্ছা তো হয় সবসময় আসি, সময়েরও একটা প্রবলেম থাকে। আজকে কালকেই কথা হচ্ছিল যে আমি যে কোনো সময় আমি আসতে পারি, 1 ঘন্টা আগে সময় দিয়ে আসলাম। সবাই আমাদের তো কার্যকর্তা পার্টি, মানে কে মুখ্যমন্ত্রী, কে প্রেসিডেন্ট, এগুলো ইম্পর্টেন্ট। কার্যকর্তাদের সাথে যত বেশি কথা বলা যায়, যত বেশি জানকারি নেওয়া যায়, তত বেশি আমাদের পার্টি এই আর কি। এখন সময়ের কারণে এদের মন্ডল প্রেসিডেন্ট আছে, আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টরা আছে, ওরা তো কাজ করেই। প্রতিনিধি হিসাবে আমারও তো দায়িত্ব, আলটিমেটলি তো আমরা এখান থেকেই গেলাম। এত মন্ডল অফিসই ছিল না, আমার মনে আছে প্রথম আমি যখন পার্টিতে জয়েন করি, যে পুলিশ স্টেশন আছে না, পূর্ব থানা, আর সাইড দিয়ে আর কেউ তো দিতও না, সেই কোনো রকম উঠে গিয়ে সেখানে আমাদের মিটিং করতে। মন্ডল অফিস স্থাপনের প্রয়োজনীয়তা রয়েছে, যা বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে স্থানীয় কর্মীদের জন্য আধুনিক ও কার্যকরী কর্মপরিবেশ নিশ্চিত হবে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এটা হয়েছে, আগে মন্ডল প্রেসিডেন্টও ভালো কাজ করেছে, এখন মন্ডল প্রেসিডেন্টও ভালো কাজ করছে, সবাই মিলে
মণ্ডল একটা ইচ্ছে আছে ভালোভাবে যাতে আরও অনেকে আছে বাইরে দাঁড়িয়ে আছে, চাইছি যে একটা প্রপার যাতে সুন্দর আর মানে যা দরকার এরকম একটা মণ্ডল করে ইচ্ছে আছে। বটদোয়ালি মন্ডল হয়েছে আমাদের এখানে যাচ্ছি, তো বুঝতেই পারছেন পড়াটা তো বললে হয় না, আর আগরতলা শহরে তো একটা ইচ্ছা আছে। পার্টির ক্ষেত্রে স্থানীয় স্তরের কর্মকর্তারা ও যোগ্যতার ওপর গুরুত্ব আরোপ করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, যা দীর্ঘমেয়াদী রাজনৈতিক শক্তি বৃদ্ধির সঙ্গে জড়িত বলেও মনে করছে বিশ্লেষক মহল। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার এই উদ্যোগ কেবল প্রশাসনিক উন্নয়ন নয়, বরং রাজনৈতিক সুসংগঠনের একটি কৌশলগত পদক্ষেপ বলেও মনে করছেন বিশ্লেষক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাতের আগরতলা দিনে দিনে রূপ নিচ্ছে অরক্ষিত শহরে। টহলদারি ও নাকা চেকিং কমে যাওয়ায় রাস্তায় দাপট দেখাচ্ছে উশৃঙ্খল যুবক, নেশাখোর ও অপরাধীরা। গভীর রাতে সাইনবোর্ড ছেড়ে ফেলা থেকে শুরু করে ট্রাফিক বোর্ড চুরি, একাধিক ঘটনায় নড়ে উঠেছে নাগরিক সমাজ। পুলিশের নিষ্ক্রিয়তার ফলে বাড়ছে আতঙ্ক। প্রশ্ন, নিরাপত্তা ব্যবস্থার উপর উঠছে। এদিকে সম্প্রতি এরকম একটি ঘটনায় 9 জনকে আটক করেছে পুলিশ। রাতের রাজধানী আগরতলা দিনে দিন পরিণত হচ্ছে অরক্ষিত শহরে। পুলিশের টহলদারি ও নাকা চেকিং কার্যত অকার্যকর হয়ে পড়ায় রাতের বেলা রাস্তায় দাপট দেখাচ্ছে অপরাধী চক্র, নেশা কারবারি এবং উশৃঙ্খল তরুণ তরুণীরা। এর জেরে বাড়ছে চুরি, ছিনতাই সহ নানা ধরনের অপরাধ। এমনকি সাধারণ নাগরিক থেকে পুলিশ প্রশাসনের প্রচারমূলক সাইনবোর্ড পর্যন্ত নিরাপদ নয় রাতের আগরতলায়। সম্প্রতি একাধিক বাইকে করে অজ্ঞাত পরিচয় যুবকদের রাজধানীর বিভিন্ন প্রান্তে প্রশাসনের লাগানো প্রচারমূলক ফ্ল্যাক্স, ফেস্টুন ছিঁড়ে ফেলা এবং রাস্তার পাশে ট্রাফিক স্পিড লিমিট বোর্ড চুরি করে নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ভিডিও ছড়িয়ে পড়তে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। উশৃঙ্খল আচরণের দায়ে 9 যুবককে আটক করেছে পুলিশ। ধৃতরা মদ্যপ অবস্থায় অশালীন আচরণের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল লাস্ট নাইট কিছু যুবক আগরতলা শহরের এনসিসি থানার অন্তর্গত শ্যামলীবাজার, গুরকাবস্তি এবং শালবাগান এরিয়া থেকে কিছু রাস্তায় ফ্ল্যাগ ফেস্টুন ছিল এবং ওগুলো ডিস্ট্রয় করে এবং ট্রাফিকে ব্যবহৃত যে গ্লো সাইন ছিল ওগুলো উঠিয়ে নিয়ে যায় এবং স্পিড কিলোমিটার যে সাইনবোর্ড ছিল ওটাও উঠিয়ে নিয়ে যায়। এটা সংবাদ মাধ্যমে ভাইরাল হয় এবং পুলিশের নজরে আসে। পুলিশ সঙ্গে সঙ্গে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওদের আইডেন্টিফাই করতে সক্ষম হয় এবং সেই সুবাদে আমরা 9 জনকে আটক করি এবং ওদের প্রত্যেকে কনফেস করেছে কালকা ওরা মদমত্ত অবস্থায় এই কাজটা করেছে এবং আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্ট্রেশন করেছি। ট্রাফিকের তরফ থেকে কমপ্লেইন নথিভুক্ত করা হয়েছে, তো ওদেরকে অ্যারেস্ট করে কালকে আমরা কোর্টে প্রেরণ করব। তারা মূলত কি করে? প্রত্যেকেই বিভিন্ন কলেজের ছাত্র, মূলত ছাত্র। কি কারণে? শহরের বিভিন্ন মহিলা থানার সামনে রাতের বেলা বাইক গাড়ি নিয়ে জটলা করে অশ্লীল ভাষায় চিৎকার চেঁচামেচি ও নোংরা অঙ্গভঙ্গির ঘটনা ঘটাচ্ছে কিছু যুবক। তাদের মধ্যে রাজনৈতিক আশ্রয়প্রাপ্তরা রয়েছে বলে অভিযোগ। ফলে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নিতে পারছে না মহিলা পুলিশ কর্মীরা। গভীর রাতের আতঙ্ক এমন পর্যায়ে পৌঁছেছে যে রাত 10টার পর মহিলা থানার ওসি সহ কর্মীরা নিরাপত্তার স্বার্থে বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন সদর দরজা। পুলিশ না থাকায় রাতে শহরে বের হলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ। মাঝে মধ্যে বিপদে পড়ছেন নেশাখোর বা উশৃঙ্খল যুবকদের হাতে। অভিযোগের পর মামলাও অনেক সময় নথিভুক্ত করা হয় না থানায়, বরং নানাভাবে নিরুৎসাহিত করা হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের। রাতের আগরতলায় জরুরি ভিত্তিতে টহল ও নাকা চেকিং বাড়ানো উশৃঙ্খলতার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন নাগরিক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ঊনকোটি জেলায় কৈলাসহর শহরে প্রথমবারের মতো উদ্বোধন করা হয়েছে কর্মরত মহিলাদের জন্য আবাসস্থল সখী নিবাস। আনুষ্ঠানিকভাবে সখী নিবাসের উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু রায়। এটি মূলত কর্মরত মহিলাদের এবং ছাত্রীদের নিরাপদ এবং স্বল্প খরচে থাকার সুবিধা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায়। রাজ্যের 8টি জেলায় মোট 10টি সখী নিবাস চালু হবে, যার মধ্যে ঊনকোটি জেলায় 2টো নিবাস হবে, যার একটি হয় কৈলাসহরে এবং অন্যটি হবে কুমারঘাটে, জানিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায়।
আমাদের যে একটা শুধু আগরতলা শহরেই ছিল মায়েরা বা বোনেরা থাকার মতো যে সরকারি ব্যবস্থাপনায় থাকবে, এটা একটাই ছিল। ইতিমধ্যে 10খানা এরকম ওয়ার্কিং ওমেন হোস্টেল স্যাংশন হয়েছে এবং এই 10টা ওয়ার্কিং ওমেন হোস্টেল আমরা অনেকগুলো টেন্ডার হয়েছে, যেগুলো কাজ শুরু হয়েছে আমাদের কৈলাসহরেও। আজ আমরা ধর্মনগরেও রেডি, সেখানেও টেন্ডার হয়েছে, সেটা কাজ শুরু হবে। এবং কুমারঘাটেও আজকে আমরা ভূমি পূজনের মধ্যে দিয়ে সেটারও কাজ শুরু করব। আমরা গোটা রাজ্যেই ওয়ার্কিং ওমেন হোস্টেল তৈরি করার পিছনে একটাই কারণ, আমরা বোনেরা যারা বা মায়েরা যারা বাইরে কাজ করেন, বাড়ির বাইরে গিয়ে তারা যেন সুরক্ষিত, তারা যেন একটা সম্মানের সঙ্গে থেকে কাজ করতে পারেন, এই উদ্দেশ্য নিয়ে ভারত সরকার এই আমাদেরকে দপ্তরকে অর্থ প্রদান করেছে, আমরা সেটা তৈরি করছি। আজকে যখন সেই শখে নিবাস হবে, আমাদের 100 বেডের শখে নিবাস, অর্থাৎ 100 জন মহিলা যারা গোটা রাজ্য থেকে বিভিন্ন প্রান্ত থেকে কৈলাসহরে এসে কাজ করবে, সকলে সেখানে খুব কম পয়সাতে সরকারি ব্যবস্থাপনায় থাকা বা তার ছেলে মেয়েদেরকে সেখানে রাখার ক্র্যাশ থাকবে, একটা সিকিউরিটি ব্যারিকেডের মধ্যে চারিদিকে একটা ভালো ব্যবস্থাপনার মধ্যে থাকার পরিবেশ পাবে। তো এটা আমাদের তৈরি হবে, আর তৈরি হওয়ার আগে যখন আমাদের সেটা তৈরি হতে বছর 1.5 বছর সময় লাগবে, সেই সময় যেন এখানে আমরা অল্প সংখ্যক হলেও কিছু মানুষকে দেখে আমরা তাদেরকে পরিষেবা দেওয়াটা শুরু করতে পারি, এটা একটা। সিআইএসআরটি ত্রিপুরা চ্যাপ্টারের উদ্যোগে বিশ্ব রেডিওগ্রাফি দিবস উদযাপন করা হয় রবিবার। আধুনিক চিকিৎসা ব্যবস্থায় রেডিওগ্রাফারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের তৈরি করা রিপোর্টের উপর নির্ভর করে জটিল রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসা সম্ভব হচ্ছে বলে এদিন জানিয়েছে সংগঠনের নেতৃত্ব। রাজ্যের বহু প্রত্যন্ত এলাকায় এখনো রেডিওগ্রাফি পরিষেবা পৌঁছায়নি। এই পরিস্থিতিতে দ্রুত নতুন রেডিওগ্রাফার নিয়োগের প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি বলে ওই দিন জানিয়েছেন সিআইএসআরটির নেতৃত্ব। সিটি স্ক্যান মেশিনের মাধ্যমে বর্তমানে শরীরের অভ্যন্তরের ছবি আমরা তৈরি করতে পারছি এবং রিপোর্ট দিচ্ছি। আরও উন্নত প্রসেস হচ্ছে এমআরআই। আমরা যারা মেডিকেল রেডিওলজি অ্যান্ড টেকনোলজিস্ট, তারা এক্স রে, সিটি স্ক্যান, এমআরআই, প্যাট সিটি ইত্যাদি নিয়ে কাজ করছি। রোগ নির্ণয়ের ক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞানে রেডিওলজি ডিপার্টমেন্টের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সেই গুরুত্বপূর্ণ কাজেই অগ্রণী সৈনিক হিসেবে কাজ করে যাচ্ছি এবং বিভিন্ন জটিল রোগ, ব্রেন টিউমার বা বিভিন্ন শরীরের ভিতরের কোনো জায়গাতে ক্যান্সার সঠিকভাবে নিরূপণের জন্য রেডিওগ্রাফির ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমরা সর্বদাই চেষ্টা করি রোগীর পরিষেবা যাতে আরও উন্নত হয়, আমাদের যাতে রিপোর্টের উপর যাতে সঠিক চিকিৎসা শুরু করা যায়। আমরা যে ছবি তৈরি করে দিই রোগ নির্ণয়ের জন্য, সেই ছবির উপর ভিত্তি করেই বিভিন্ন ডাক্তারবাবুরা রোগীর চিকিৎসা করে থাকেন। তো আগামী দিনে রেডিওলজি প্রফেশনের সঙ্গে যুক্ত যারা রয়েছেন তাদের উৎকর্ষতা আরও বৃদ্ধি পাক, তারা আরও পরিষেবা প্রদান করুক। বিভিন্ন দূর দূরান্তে বা রিমোট অঞ্চলে যারা রয়েছেন, স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিভিন্ন গ্রামাঞ্চলে এক্স রে মেশিন বসছে, ওইখানে আমাদের রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্টরা সার্ভিস দিয়ে যাচ্ছে। আগামী দিনে এইভাবেই আরও পরিষেবা বৃদ্ধি হবে। আমরা চাইছি, যেহেতু এই রেডিওলজি প্রফেশনে যারা যুক্ত এবং রেডিওলজির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেই জন্য সরকারের কাছে আমরা দাবি করছি যে আরও বেশি সংখ্যক রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্ট নিয়োগ করা হোক। কারণ আমাদের এখানে একমাত্র ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্সেই এই রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্টের কোর্স পড়ানো হয়। এখান থেকে প্রতি বছর 50 জনের মতো ছাত্রছাত্রী পাস করে বের হয়ে যাচ্ছে, অনেক বেকার হয়ে আছে। কাজেই আগামী দিনে যাতে অতি সত্বর নিয়োগ করা হয়, তাতে আমাদের রাজ্যের উন্নতি হবে এই আশা রাখি। রবিবার ত্রিপুরা শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের 12তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয় রাজধানীর সুকান্ত একাডেমির প্রেক্ষাগৃহে। অনুষ্ঠানের প্রধান অতিথি তথা উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সমাজের প্রত্যেক স্তরে শিশুদের সার্বিক সুরক্ষার কথা উল্লেখ করেন। তিনি বলেন, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের দেওয়া শিশু সুরক্ষার নারী সুরক্ষার প্রকল্পের সম্পূর্ণ সুবিধা যেন রাজ্যের প্রত্যেকটি শিশু উপভোগ করে। অনুষ্ঠানের রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মন সমাজের বাল্য বিবাহ সম্পর্কে আলোচনা রাখেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে
মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা সহ অন্যান্য সদস্যগণ। এই অনুষ্ঠানে রাজ্যের 2 কৃতি সন্তান জ্যোৎস্না আক্তার এবং আরশিয়া দাসকে সম্মাননা প্রদান করা হয়। তারই সাথে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রী যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভালোভাবে উত্তীর্ণ হয়েছে তাদেরকেও সম্মাননা প্রদান করা হয় এই অনুষ্ঠানে। সার্বিকভাবে এখানে অনেকে মিলে গেছে, শুধু শিশু রক্ষা না, শিশুদের বিভিন্নভাবে যারা দিব্যাঙ্গরা কাজ করে বিভিন্ন, এটা সবচেয়ে কঠিন কাজ। একটা বড় মানুষকে বোঝানো, তাকে শেখানো, তাকে লাইনে আনা অনেক কাজ, কিন্তু একজন যারা দিব্যাঙ্গজন আছেন বা তারা শিশুরা, তারা অবস্থাকে তাদেরকে বুঝে আনা তাদেরকে অনেক কঠিন কাজ। এই কাজগুলি যারা করেন তারা সত্যিই আমি তাদেরকে সম্মান জানাই, কৃতজ্ঞতা জানাই। আমার আশা থাকবে এই শিশু অধিকার সুরক্ষা কমিশন যেভাবে কাজ করে যাচ্ছেন, এই সমাজকে সুন্দর রাখা, সুস্থ রাখা, যারা আমাদের আগামী প্রজন্ম, যারা আমাদের রাষ্ট্র গঠনে, সমাজ গঠনে এবং সংসার তৈরি করার ক্ষেত্রে মেইন কারিগর শিশুরা, তারা যাতে ভবিষ্যতে সুরক্ষিত থাকে সেভাবে আইনি যে ব্যবস্থাগুলি আছে আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার শিশুদের, নারীদের বা মেয়েদের কল্যাণে যে সকল কর্মসূচি ঘোষণা করেছে তাদের প্রকৃত সুফলগুলি যাতে ওই শিশুরা, মেয়েরা পায় এবং তারা যাতে পূর্ণাঙ্গ মানুষ বা নারী হিসেবে পরবর্তী সময় সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করে সংসার পরিচালনা, সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা অংশগ্রহণ করতে পারে পূর্ণাঙ্গ নারী হিসেবে, সেদিকে লক্ষ্য রেখে কাজ করবে। বিশ্বাস থেকে উপস্থিত সকলকে আবারও আমি ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করলাম। নমস্কার। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ এবং অন্যান্য আপডেট দেখার জন্য চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।